নভেম্বর সারা দেশে যে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয় ঘটে সেটার পেছনে কোনো মানবিক ভুল দায়ী নয়, যান্ত্রিক গোলযোগের মূল কারণ। ঘটনা তদন্তের পর জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে একথাই বলা হলো। প্রতিবেদন বলছে উৎপাদনের তুলনায় হঠাৎ চাহিদা বেড়ে গেলে জাতীয় গ্রিডে ফ্রিকোয়েন্সি সমস্যা হয়। সকাল 11:27 হঠাৎ সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। একই সঙ্গে বন্ধ হয়ে যায় দেশের সব বিদ্যুৎ কেন্দ্র। স্থবির হয়ে পড়ে গোটা দেশ। প্রায় 12 ঘন্টা অন্ধকারে থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ। ওই দিনই গঠিত হয় তদন্ত কমিটি। সেই কমিটি এর আগে প্রাথমিক প্রতিবেদন দিয়েছিল। এবার এলো পূর্ণাঙ্গ প্রতিবেদন। মেইনলি আমাদের গ্রিডে আন্ডার ফ্রিকোয়েন্সির কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। কারণ একটা হঠাৎ করে আমাদের যখন রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি বিদ্যুৎ না দিতে পারি আমরা, তখন এটা স্বাভাবিকভাবে এটার মধ্যে একটা ভারসাম্য তারতম্য তৈরি হয় বিদ্যুতে। এবং সেই ভারসাম্য তারতম্যটা যদি ফ্রিকোয়েন্সি কন্ট্রোল আমাদের যেখানে প্রোডাকশন হচ্ছে এবং তার সাথে যেখানে ডিসবার্স হচ্ছে, এটার সাথে যদি ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট না থাকে, তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং সেই ঘটনাটা স্থায়ী হয়েছে। প্রতিমন্ত্রী মনে করেন বিদ্যুতের এই বিপর্যয় দেশের জন্য সতর্কবাণী। বললেন ভবিষ্যতে একই ধরনের বিপর্যয় রোধে শিগগিরই পরামর্শক নিয়োগ দেওয়া হবে। যত দ্রুত আমরা ডেভেলপ করে ফেলছি তত দ্রুত কিন্তু বাকি সিকোয়েন্সগুলো তৈরি হয় না। স্বল্প মেয়াদের জন্য ইতিমধ্যে আমরা পরামর্শক নিয়োগ করতে যাচ্ছি, আমি আগেও বলেছি আমরা এটা প্রসেসের মধ্যে আছি। দীর্ঘমেয়াদের জন্য আমরা কনসালটেন্ট নিয়োগ করতে যাচ্ছি। তদন্ত প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে দেশের গ্রিড নেটওয়ার্ককে কয়েকটি অঞ্চলে ভাগ করে পরিচালনা করতে। এতে কোনো একটি গ্রিডে সমস্যা হলে সারা দেশ আর অন্ধকারে তলিয়ে যাবে না। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন পিডিবির সাবেক চেয়ারম্যান জনাব খিজির খান। জনাব খিজির খান, আমরা জানতে পারলাম প্রতিমন্ত্রী নজরুল হামিদ খান বিপুর কথায় যে আসলে এর জন্য কোনো মানবিক অবহেলা বা মানবিক ত্রুটি দায়ী নয়, এর জন্য যান্ত্রিক অবহেলা বা যান্ত্রিক ত্রুটি দায়ী। তাহলে যন্ত্র ব্যবস্থাপনায় বা যন্ত্র ব্যবহারে তাহলে যে ব্যর্থতার পরিচয় যে দিলাম, সেটি তো আমাদেরকে একটি ঝুঁকির মধ্যেই রাখলো। যে কোনো সময়ই তো সেই যন্ত্র আবার বিকল হতে পারে বা দুর্ঘটনা ঘটাতে পারে। আপনি কি মনে করছেন? যেখানেই যন্ত্র থাকবে সেখানেই যন্ত্রের ফেলিউরের বিষয়টি পাশাপাশি থাকতেই পারে। 100% সিওরিটি দেওয়া যাবে না কোনো অবস্থায় যে একটি যন্ত্র কোনো সময় ফেল করবে না বা একটি সিস্টেম কোনো সময় ফেল করবে না, এ কথা কখনো বলা যায় না। কাজে আমাদের যে যান্ত্রিক ত্রুটির কথা এসেছে সেটা একটি স্বাভাবিক বিষয়। এটা সারা পৃথিবীতে সব দেশেই সব সিস্টেমেই হয়ে থাকে। আমাদের সিস্টেমেও এরকম অহরহ হয়, কিন্তু সেগুলো কন্ট্রোল করা হয়, যার জন্য সাধারণ মানুষ জানতে পারে না। কিন্তু এটা এমন একটি বিশেষ ঘটনা ঘটেছে যা অতি দ্রুত সংঘটিত হওয়ার ফলে আমাদের যে সাস্টেনেবল সিস্টেমগুলো বিল্ড আপ করা ছিল সেগুলো দিয়ে এই স্বল্প সময়ে এটা কার্যকর ভূমিকায় আনা যায়নি বলেই এই বিপর্যয়টা ঘটেছে। জনাব খিজির খান, ঘটনার দিন যে পিডিবি এবং পিজিসিবির পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল যে ভারত বাংলাদেশ গ্রিড লাইন থেকে সমস্যার উৎপত্তি, মূল তদন্তে এরকম কোনো কিছু কি পাওয়া যায়নি? না, এরকম কোনো তদন্ত, এরকম কোনো পাওয়া যায়নি। যেটা শোনা গিয়েছিল সেটা আমি শুনি নাই, কিন্তু পরবর্তীতে শুনেছি যে ভারত বাংলাদেশ বিদ্যুৎ কেন্দ্রের সমস্যার জন্য আমাদের দেশের গ্রিড ফেল করেছে বলে যে কথাটা, সেটা নানা কান হয়ে আমার কাছেও এসেছিল। কিন্তু আমি যখন নিজে সরজমিনে ওখানে পরীক্ষা করতে গিয়েছিলাম ভেড়ামারাতে, তখন সেখানে দেখা গেছে যে না, এইরকম বিষয়টি একেবারেই ভিত্তিহীন। কোনো বিশেষজ্ঞ বলছে যে আমাদের গ্রিড ব্যবস্থাপনায় ব্যাকআপ আছে। কোনো এলাকায় যদি এরকম ফ্রিকোয়েন্সি ফেল, কোনো সময় যদি এরকম ফ্রিকোয়েন্সি ফেলও করে, তবুও এত বড় স্কেল এরকম হওয়ার কথা না। এক্ষেত্রে এরকমটি কেন হলো? হ্যাঁ, আমাদের ব্যাকআপ অবশ্যই আছে এবং প্রটেক্টিভ বিষয়গুলো আমাদের যথেষ্টই ছিল, কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে দেখা গেছে যে মাত্র 59 সেকেন্ডে সমস্ত গ্রিড ফেল করে গেছে। তো আমাদের এই কম সময়ে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার যে ব্যবস্থাগুলো আছে, কিছু ম্যানুয়াল এবং কিছু অটোমেটিক, সে কন্ট্রোল করতে গিয়ে এই স্বল্প সময়ে সেটা সম্ভব হয়নি, যার ফলে আমরা খুব একটা কার্যকর ভূমিকায় আসতে পারি নাই এবং আমাদের সিস্টেমের সমস্ত ইকুইপমেন্টকে রক্ষা করে সিস্টেমই ফেল করেছে, কিন্তু ইকুইপমেন্ট নষ্ট হয়নি।
এটাই হলো বড় কথা। 59 সেকেন্ড যথেষ্ট নয়। জনাব খিজির খান, অনেক বিশেষজ্ঞই বলছেন যে ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার যখন এই ঘটনাটি ঘটছিল তখন তাদের তড়িৎ যদি তারা কোনো উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে বলে এরকম কথা অনেকে বলছেন যে ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের কিছুটা ব্যর্থতা ছিল। আপনারা কি তদন্ত প্রতিবেদনে এরকম কোনো কিছু কথা উল্লেখ করেছেন? না, আমি এরকম কোনো বিষয় উল্লেখ করার মতো কিছু পাইনি। কারণ হলো যে ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের সরাসরি নিজ হাতে কোনো কিছু করার কোনো বিষয় নেই। যে ওখানে যারা কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছেন, যাদের দায়িত্ব আছে, তাদের কোনো ম্যানুয়ালি অপারেট করা বা কোনো কিছু ছিল না। যেটা ওখানে ছিল তা হলো এনএলডিসিতে আপনি অটোমেটিক লোড কাটিং সিস্টেম রয়েছে এবং সেই সিস্টেমে অলরেডি 700 মেগাওয়াট লোড আপনার তারা কেটেছেও, এবং সেটা তাদের কাটতে হয়নি, অটোমেটিক্যালি এটা আপনার হয়েছে। আর এদের যে নিজেরা কমিউনিকেট করে যে আমাদের অন্য অন্য জায়গাতে যে স্কাডা সিস্টেম আছে সেই সব জায়গাতে যে কমিউনিকেট করে যে কাজ করবে সেটাও তারা কাজ শুরু করেছিল, এবং সেখানেও তারা 600-700 মেগাওয়াট লোড কাটতে পেরেছিল। কিন্তু এটা যথেষ্ট ছিল না সিস্টেমকে বাঁচানোর জন্য। টাইমটি কম হওয়াতে তারা আর অতিরিক্ত লোড কাটতে পারেনি, ফলে পুরো গ্রিডটাই চলে গেছে। অনেক বিশেষজ্ঞ এরকম কথাও বলছে যে মাত্র 4 বছর আগে যে 800 কোটি টাকা দিয়ে যে এনএলডিসি প্রতিষ্ঠা করা হয়েছে সেটি এখনো যথেষ্ট পরিমাণ আধুনিক নয়। তাহলে কি মানে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা এটি প্রতিষ্ঠার ক্ষেত্রে, এটি স্থাপনের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি ছিল, পরিকল্পনায় ভিশনের অভাব ছিল, এরকম কোনো কিছু কি মনে হয়? এরকম মনে হওয়ার সরাসরি সুযোগ নেই, এই জন্য যে এনএলডিসিটা আমার জানা মতে 9 সালে কমিশন হয়েছে এবং এর কর্মকাণ্ড বা এর ডিজাইন শুরু হয়েছিল সম্ভবত 6 সালে। সেই 6 সালে 2006 সালে আমাদের আপনার সিস্টেমে লোড ছিল মাত্র 3500 মেগাওয়াট, আর সেটা আজকে হয়েছে হলো 7000 থেকে 8000 মেগাওয়াট। তো 2.5 গুণ বর্ধিত হওয়ার ফলে এনএলডিসির যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা তার যে কন্ট্রোলিং ক্যাপাসিটি সেটা এই এত বেশি লোডের জন্য হয়তো কিছুটা অপ্রতুল ছিল। এটা আপনি দেখেন যে 63 বছর পর্যন্ত এই বাংলাদেশে মাত্র 5000 মেগাওয়াট আপনার ইনস্টল ক্যাপাসিটি ছিল। পরবর্তী যে 5 বছরের মধ্যেই সেটা যে দ্বিগুণেরও বেশি হয়ে 11000 মেগাওয়াট হয়ে যাবে, এটা ওই সময় এনএলডিসি যারা প্ল্যানিং করেছিলেন তাদের পক্ষে এত বেশি পরিমাণে অ্যাম্বিশাস আপনার কিন্তু বিদ্যুৎ চিন্তা করা সম্ভব হয়নি। কিন্তু বিদ্যুৎ মহাপরিকল্পনায় তো 2013-14 সালে যে এত বিদ্যুৎ নিয়ে আমরা ডিল করবো এবং চাহিদা এত হবে সেটা ফোরকাস্ট কিন্তু ছিল। যাই হোক জনাব খিজির খান, আমি অন্য প্রসঙ্গে আসি যে রিপোর্টে আপনারা ভারত থেকে মোট সরবরাহের 10% বেশি বিদ্যুৎ আমদানি না করার সুপারিশ করেছেন, কেন? বর্তমান পরিস্থিতিতে দেখা গেছে যে আমাদের সিস্টেমটা এরকম যে যদি 10% লোড একসাথে কাটা হয়ে যায় তাহলে সেইটা কন্ট্রোল করা খুব কঠিন হয়। তো 400 মেগাওয়াট বিদ্যুৎ আনার বিষয়ে যেটা বলা হয়েছে তার কারণ হলো আমাদের এখনও আপনার অফ পিক আওয়ারে, যেরকম সেই দিন আপনার 1 তারিখে বেলা 11টার সময় তখন ছিল অফ পিক আওয়ার। এই অফ পিক আওয়ারে আমাদের চাহিদাই ছিল মাত্র 4000 থেকে 4500 মেগাওয়াট। এর 10% হয় 400 মেগাওয়াট, যার ফলে যখন 400 মেগাওয়াট একত্রে অফ হয়ে গেল তখন আমাদের সিস্টেমের উপর যে চাপ পড়লো সেটা কন্ট্রোল করা আমাদের সিস্টেমে খুব কঠিন। সেই জন্য এই পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষে এটা বলতে পারি যে অনেক বিশেষজ্ঞ এরকম বলছেন যে মানে ছোট ছোট রেন্টাল বা আইপিপির যেরকম মাশরুম গ্রোথ বা ব্যাঙের ছাতার মতো বৃদ্ধি হয়েছে, এই কারণে পুরো বিদ্যুৎ সিস্টেমই আসলে নড়বড়ে হয়ে গেছে, কারণ মাস্টার প্ল্যান অনুযায়ী কেন্দ্র বসানো হয়নি এবং গ্রিড লাইনও সেভাবে সাজানো হয়নি। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? আমি এই বক্তব্যের সঙ্গে একমত নই, এই জন্য যে এগুলোই যদি না হতো, এগুলো মাশরুমই বলেন আর ছাতাই বলেন আর ঘাসই বলেন, এগুলো না হলে আজকে আমরা কোথায় থাকতাম? এগুলোর দরকার ছিল, করা হয়েছে। হ্যাঁ, এটা হতে পারে যে ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্রগুলোর সাথে আমাদের মূল কেন্দ্রের সমন্বয়টা হয়তো কিছুটা বিঘ্নিত হয়ে থাকতে পারে, সেটা আমাদেরকে ঠিক করতে হবে। তাই বলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করার তো কোনো কায়দা নেই। বিদ্যুৎ উৎপাদন করতে হবে, যে কোনোভাবেই হোক বিদ্যুৎ উৎপাদন করতে হবে, এবং তাতে আমরা লাভ পেয়েছি, আমরা ভোগ করছি। জনাব খিজির খান, আপনাকে অনেক ধন্যবাদ।